Hello everyone. This class is for second sem batch. কালকের ক্লাসে আমরা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ডের একটা লং নোট ডিসকাস করেছি আমরা অ্যাজ অ্যান এলিজি। ওটা ভাইটাল কোয়েশ্চেন এই বছরের জন্য। দুটো কোয়েশ্চেন আমরা এই বছর করব এলিজি রিটেনের কান্ট্রি চার্চিয়ার্ড থেকে। একটা অবশ্যই অ্যাজ অ্যান এলিজি, আর একটা হচ্ছে অ্যাজ এ ট্রানজিশনাল পোয়েম। ট্রানজিশনাল পোয়েমের নোটটা একটু বড়, আমি আগেই পিডিএফ দিয়েছি তোদেরকে, নিশ্চয়ই দেখেছিস। অ্যাজ অ্যান এলিজি নোটটা এই কারণেই ছোট, কারণ সেখানে যে পয়েন্টগুলো আমাদের ডিসকাস করতে হতো সেটা একটা সিঙ্গেল যে ফিচারগুলো, অর্থাৎ এলিজির ফিচারগুলো আমাদের ডিসকাস করতে হয়েছে। কিন্তু যখন আমরা ট্রানজিশনাল পোয়েম করব, সেখানে দুটো এজের ফিচার আমাদের ডিসকাস করতে হবে এবং দেখাতে হবে যে সেই ফিচারগুলো এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড এই কবিতায় আছে কিনা। অ্যাজ এ রেজাল্ট অফ ইট ন্যাচারালি এই নোটটার সাইজটা একটু বড় হবে। সো বিফোর ডিসকাসিং দিস পার্টিকুলার লং নোট, এটা অলরেডি আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে ডিসকাস করেছিলাম, যেহেতু অনেক দিন আগে হয়েছে। ফার্স্ট আমরা একটা গো থ্রু করব, নোটটা আমরা পরে দেখব। আগে ট্রানজিশনাল পিরিয়ড নিয়ে একটা আইডিয়া অ্যাটলিস্ট তৈরি করব। খুব মন দিয়ে শুনবি কথাগুলো আমার, যদি এই কথাগুলো মন দিয়ে শুনি, যদি বুঝতে সুবিধা হয়, সেক্ষেত্রে নোটটা নতুন করে মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝে নিজের ভাষায় কিন্তু লেখা যাবে। মুখস্থ কখনোই কোনো নোট করার কিন্তু আলটিমেট পদ্ধতি নয়, কারণ তুমি কত নোট মুখস্থ করবে, একটা লিমিটেশন থাকে সব জিনিসেরই, এবং সেক্ষেত্রে পড়াশোনাটা অত্যন্ত বোরিং হয়, অত্যন্ত বিরক্তিকর লাগে। কারণ মুখস্থ করা মানে তার একটা সীমাবদ্ধতা আছে, এবং পরীক্ষার হলে গিয়ে আমি কতগুলো মুখস্থ করে যাব। কারণ এখন আমার দুটো পেপার আছে, ফোর্থ সেমে আমার 3টে থাকবে, থার্ড সেমে 3টে পেপার থাকবে, ফিফথ সিক্স সেমে 4টে করে পেপার থাকবে। সো অবভিয়াসলি মুখস্থ কিন্তু একটা লিমিটেশন আছে। So without wasting any time, let us first discuss এই ট্রানজিশনাল পোয়েট্রি কী, বা ট্রানজিশনাল পিরিয়ড কী, বা ট্রানজিশনাল পোয়েট কাদেরকে বলে, বা এই ট্রানজিশনাল ওয়ার্ডটার মানেই কী। ট্রানজিশন থেকে ওয়ার্ডটা আসছে ট্রানজিশনাল। খুব মন দিয়ে শুনবি আমি কথাগুলো কী বলছি। 1700 থেকে শুরু করে 1800 পর্যন্ত, স্টার্টিং ফ্রম 1700 টু 1800, এই 100টা বছর, রাফলি এই 100টা বছরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। এই সময়কালটাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। এবারে কেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়, বা নিও ক্লাসিক্যাল পিরিয়ড মানে কি, উই নিড টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ডাইরেক্ট ট্রানজিশনাল পিরিয়ড কিন্তু বোঝানো যাবে না, আমাকে আগে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বুঝতে হবে, তারপরের পিরিয়ডটা দ্যাট ইজ রোম্যান্টিক পিরিয়ড, আমাকে সেটা বুঝতে হবে। তারপরেই কিন্তু আমরা একটা ক্লিয়ার আইডিয়া তৈরি করতে পারবো যে ট্রানজিশনাল পিরিয়ড কাকে বলে। সো দ্য পিরিয়ড ফ্রম 1700 টু 1800, রাফলি দিস পিরিয়ড অফ 100 years is known as the neoclassical period. Now we need to understand what is the meaning of the word neo. Neo means semi, SEMI, অর্থাৎ ক্লাসিক্যাল পোয়েটস যারা ছিলেন, হোরেস, ভার্জিল, এইরকম ক্লাসিক্যাল পোয়েটস যারা ছিলেন, তাদের লেখার ধরন, তাদের লেখার যে স্টাইল, সেটা অনুকরণ করতে দেখা যায় এই সময়কার সাহিত্যিকদের। অর্থাৎ 1700 থেকে 1800 পর্যন্ত যে সমস্ত সাহিত্যিকরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছেন, তারা তাদের লেখার স্টাইল অনুকরণ করেন কাদের কাছ থেকে না, ক্লাসিক্যাল পোয়েটস, ক্লাসিক্যাল রাইটার্স, হোরেস, ভার্জিল, এদের কাছ থেকে। এবারে ন্যাচারালি কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্টাইলটা অনুকরণ করে, তাহলে তাকে তো নিশ্চয়ই সেকেন্ড রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলবো না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একজনই হন। আমরা বলবো যে তার লেখার ধরনটা হচ্ছে রাবীন্দ্রিক, অর্থাৎ রবীন্দ্রনাথের মতো। ঠিক সেইভাবেই ক্লাসিক্যাল রাইটার্সরা যেভাবে লিখতেন, সেইভাবেই যদি পরবর্তীকালে কেউ লেখেন, তাদের নিশ্চয়ই ক্লাসিক্যাল পোয়েটস বলা হবে না, কারণ ক্লাসিক্যাল পিরিয়ড তো একটাই ছিল, আর ক্লাসিক্যাল এজও একটাই, আর ক্লাসিক্যাল পোয়েটসরা বা ক্লাসিক্যাল রাইটার্সরা তারাও যারা ছিলেন তারাই আছেন। নতুন করে তার কাউকে আবার ক্লাসিক্যাল রাইটার্স বলা যাবে না, তাও আবার 1700 থেকে 1800, এত পরে। অর্থাৎ এই সময়ে যারা এই ক্লাসিক্যাল পোয়েটসদের লেখার ধরনকে অনুকরণ করছিলেন বা তাদের মতো করে লিখছিলেন, তাদেরকে বলা হয় নিও ক্লাসিক্যাল পোয়েট, কারণ এরা ক্লাসিক্যাল পোয়েটদেরকে ইমিটেট করছিলেন, এবং এই জন্য এদেরকে বলা হয় সেমি ক্লাসিক্যাল পোয়েটস বা নিও ক্লাসিক্যাল পোয়েটস।
এবং এই পিরিয়ডটাকে বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড। বোঝা গেছে কথা আমি কি বলছি? তাহলে 1700 থেকে 1800 হোরেস ভার্জিল এই সমস্ত ক্লাসিক্যাল অথার্সদের লেখাকে অনুকরণ করেন, আলেকজান্ডার পোপ, ডক্টর জনসন, এদের মতন লেখকরা। এবং সেই কারণে এদের লেখার ধরনকে বা এদের লেখার স্টাইলকে বলা হয় নিও ক্লাসিক্যাল, এবং এদেরকে বলা হয় নিও ক্লাসিক্যাল রাইটার্স, আর যুগটার নাম দেওয়া হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড। বোঝা গেছে? 1798 সালে কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, রিমার্কেবল যেটা আমরা বলি, একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছিল 1798, এ ভেরি ইম্পর্টেন্ট ডেট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। লিরিক্যাল ব্যালাড নামে একটা 23টা কবিতার গ্রন্থ, লিরিক্যাল ব্যালাড একটা পোয়েটিক কালেকশনের নাম, একটা কবিতা বইয়ের নাম, 23টা কবিতা ছিল তার মধ্যে, এবং সেই লিরিক্যাল ব্যালাডস 1798-এ পাবলিশড হয়। এবং এই 23টা কবিতা একজন কবির লেখা নয়, এটা জয়েন্ট ভেঞ্চার, দুজন কবি মিলে এই কবিতাগুলো লিখেছিলেন, স্যামুয়েল টেইলর কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা 23টা কবিতার বই একত্রিতভাবে লিরিক্যাল ব্যালাডস আকারে পাবলিশড হয় ইন দ্য ইয়ার 1798। এরপরে এই বছরটাকে বা এই কবিতার বইটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? এমন নয় যে এই বইটা ছাড়া আর অন্য কোনো পোয়েটিক কালেকশন নেই ইংলিশ লিটারেচারে, হাজার হাজার লাখ লাখ পোয়েটিক কালেকশন আছে এইরকম। তাহলে হোয়াট ইজ দ্য স্পেশাল সিগনিফিকেন্স অফ দিস পোয়েটিক কালেকশন? হোয়াট ইজ দ্য স্পেশাল ইম্পর্টেন্স অফ লিরিক্যাল ব্যালাডস? স্পেশাল গুরুত্ব কিন্তু আছে। এই লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হওয়ার পরে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কিন্তু একটা নতুন যুগ শুরু হয়ে যাচ্ছে, একটা নতুন ধারার জন্ম নিতে দেখা যাচ্ছে। ঠিক যেমন করে জন ডান মেটাফিজিক্যাল পোয়েট্রি জন্ম দেওয়ার পরে তারপরে যতজন পোয়েট ছিলেন, মনে করে দেখবে একবার অ্যাব্রাহাম কাউলে, ভেবে দেখবি একবার জর্জ হারবার্ট, রিচার্ড ক্র্যাশ, হেনরি ভন, যতজন ছিলেন, অ্যান্ড্রু মার্ভেল, প্রত্যেকেই কিন্তু তারা জন ডানের যে নতুন ধারার কবিতা তিনি জন্ম দিয়েছিলেন সেই নতুন ধারায় কিন্তু তারা ফলো করছিলেন। এক্স্যাক্টলি এই 1798 খ্রিস্টাব্দে যখন এই লিরিক্যাল ব্যালাডস নামে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, তারপরে দেখা যায় যে তারপরের যারা কবি, জন কেটস, পিবি শেলি, এদের মতন কবিরা যারা ছিলেন তারা কিন্তু এই লিরিক্যাল ব্যালাডসে যে ধরনের কবিতা লেখা হয় বা যে স্টাইলের কবিতা লেখা হয় সেই ধরনের কবিতা কিন্তু তারা লিখতে আরম্ভ করেন। অর্থাৎ টেকনিক্যালি 1798-কে ধরা হয় রোম্যান্টিক এজের জন্ম। বৈশিষ্ট্য কি এগুলো পরে তো আলোচনা করবোই আমরা, জাস্ট আগে আমি এজ ডিফারেন্সটা বুঝিয়ে দিই। 1700 থেকে 1800 রাফলি বলছি, ওই জন্য আমরা এটা হচ্ছে তোমার নিও ক্লাসিক্যাল পিরিয়ড। 1798 থেকে অফিসিয়ালি জন্ম হচ্ছে রোম্যান্টিক এজের, লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হওয়ার পরে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, আমাকে বল, এটা তো কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া কোনো পণ্য নয়, ফ্যাক্টরিতে তৈরি হওয়া কোনো প্রোডাক্ট নয় যে রাতারাতি তৈরি হয়ে গেল। হয় কি? হয় না নিশ্চয়ই। তাহলে একটা যুগের পরে একটা যুগের অবসান, তাও আবার এত বড় একটা যুগ নিও ক্লাসিক্যাল পিরিয়ড, সেই যুগের অবসান আর নতুন যুগের যে আরম্ভ, বা একটা এজের এন্ড আর নতুন একটা এজের বিগিনিং, এটা কি রাতারাতি সম্ভব? ওভার দ্য নাইট কি এটা হয়? হয় না নিশ্চয়ই। তাহলে এই যে চেঞ্জটা বা এই পরিবর্তনের প্রসেসটা, এটা লং টার্ম। অর্থাৎ এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে রোম্যান্টিক পিরিয়ডে যে ট্রান্সফরমেশনটা, এই যে রূপান্তরণটা, এটা কিন্তু আক্ষরিক অর্থে 1798-এ শুরু হয়নি, এটা শুরু হয়ে গিয়েছিল কিন্তু 1760-এর দশক থেকেই, 1760s থেকেই কিন্তু এই পরিবর্তনটা ধীরে ধীরে শুরু হয়েছিল। আক্ষরিক অর্থে টেকনিক্যালি অবশ্যই 1798-কে অফিসিয়াল ধরা হচ্ছে বিকজ অফ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। কিন্তু 1760 থেকেই কিন্তু আমরা বিভিন্ন কবিদের মধ্যে, তাদের লেখার ধরনের মধ্যে আমরা দেখব যে তাদের কবিতার মধ্যে কিন্তু কিছু কিছু রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্য অলরেডি তাদের কবিতার মধ্যে ছিল। অর্থাৎ এই যে নিও ক্লাসিক্যাল থেকে, খুব মন দিয়ে শুনবে এবারে, নিও ক্লাসিক্যাল থেকে এই যে রোম্যান্টিক এজ, এই যে পরিবর্তনটা, এই যে রূপান্তরণটা, এটা একদিনে হয়নি, এটা ওভার দ্য ইয়ার্স হয়েছে, বছরের পর বছর ধরে এই পরিবর্তনটা কিন্তু হয়েছে। এবং এই যে মাঝের সময়টা, অর্থাৎ যে সময় নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে রোম্যান্টিক এজে
জার্নিটা হচ্ছিল, ট্রান্সফরমেশনটা হচ্ছিল, সেই সময়কালটাকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ পরিবর্তনের যুগ, রূপান্তরণের যুগ, যখন এই ট্রানজিশনটা হচ্ছে। এবং এই সময়কার কবিতাগুলোকে বলা হয় ট্রানজিশনাল পোয়েম, আর এই সময়কার কবিদের বলা হয় ট্রানজিশনাল পোয়েটস। তাহলে খুব সিম্পলভাবে আমরা এখন নিও ক্লাসিক্যাল পোয়েট্রি ফিচার আলোচনা করিনি, রোম্যান্টিক পোয়েট্রি ফিচার আলোচনা করিনি, কোনো কিছু ডিসকাস করিনি, জাস্ট বোঝানোর চেষ্টা করছি আমরা যে এই যে ট্রানজিশনাল পিরিয়ড বা ট্রানজিশনাল পোয়েট বা ট্রানজিশনাল পোয়েম কাকে বলে। যে সময়কার কবিতার মধ্যে নিও ক্লাসিক্যাল কবিতার ফিচারও ছিল অ্যাজ ওয়েল অ্যাজ রোম্যান্টিক কবিতার ফিচারও ছিল, সেই সময়কার কবিতাগুলোকে আমরা বলি ট্রানজিশনাল পোয়েম। অর্থাৎ আমি একটু ভালো করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, একটা ইজি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে তুই বুঝতে পারবি। ধর সাপোজিটলি কোনো একটা জায়গায় একটা পুরনো একটা বিল্ডিং ছিল, এবারে সেই বিল্ডিংটাকে ভেঙে দিয়ে, খুব মন দিয়ে শুনবি আমার এক্সাম্পলটা, সেই বিল্ডিংটাকে ভেঙে দিয়ে একটা সেখানে মল তৈরি করা হবে, একটা সুপার মার্কেট তৈরি করা হবে। 2020 সালে অবধি সেই বাড়িটা ছিল এবং 2023 সালের মধ্যে মলটা তৈরি করা হবে। নাও যদি জিজ্ঞেস করি 2020 সালে কি ছিল, আমরা নিশ্চয়ই বলবো সেই পুরনো বিল্ডিংটা ছিল। যদি জিজ্ঞেস করা হয় 2023 সালে সেখানে কি ছিল, অবভিয়াসলি আমরা বলবো মল। কিন্তু এই যে মাঝের পিরিয়ডটা ধর, এই যে 21 এবং 22, এই সময়টা যদি জিজ্ঞেস করা হয় আমরা কি বলবো বল? না সেই সময় মল তৈরি হয়েছে, না সেই সময় পুরনো বাড়ি আছে, কারণ সেই সময় কনস্ট্রাকশনটা চলছে। এই সময়টাকে আমরা বলবো যে এই যে পরিবর্তনটা, অর্থাৎ পুরনো বাড়ি থেকে মলে রূপান্তরিত হওয়ার যে সময়টা, সেটা হচ্ছে সেই সময়টা। এক্স্যাক্টলি 1760, 70, 80, 90 এই যে দশকগুলো, এই দশকটা হচ্ছে সেই নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে রোম্যান্টিক এজে রূপান্তরিত হওয়ার সময়। বুঝতে পারলাম আমি কথাটা কি বলছি? সেই সময়টাকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড। কারণ রাতারাতি আজ রাত অবধি কবিরা মনে কর লিখেছেন নিও ক্লাসিক্যাল পোয়েট্রি, অর্থাৎ নিও ক্লাসিক্যাল কবিতার বৈশিষ্ট্য আর রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তাহলে আজ রাত অবধি সমস্ত কবিরা লিখে গেছেন নিও ক্লাসিক্যাল পোয়েট্রি, নিয়ে কাল ভোরতেই সকাল থেকে রোম্যান্টিক পোয়েট্রি লেখা শুরু করে দিলেন। দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, দিস ইজ সামথিং উইচ ইজ ইললজিক্যাল, তাই নয় কি? সুতরাং ওই 60, 70, 80, 90 এই সময়কার কবিদের মধ্যে একটা অদ্ভুত মিশ্রণ দেখা গিয়েছিল, অর্থাৎ তাদের কবিতার মধ্যে নিও ক্লাসিক্যাল পোয়েট্রির ফিচার তো ছিলই, অ্যাজ ওয়েল অ্যাজ রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্যও কিন্তু ছিল। এবং সেই কারণে এদেরকে না ফুললি বলা যাবে নিও ক্লাসিক্যাল পোয়েট, না এদেরকে ফুললি বলা যাবে রোম্যান্টিক পোয়েট, কারণ এরা পূর্ণরূপে নিও ক্লাসিক্যাল পোয়েটও নন, কারণ এদের কবিতার মধ্যে রোম্যান্টিক ফিচার আছে। আবার এরা পূর্ণরূপে রোম্যান্টিক পোয়েটও নন, কারণ এদের কবিতার মধ্যে নিও ক্লাসিক্যাল ফিচার আছে। সেই জন্য এদেরকে একটা নতুন টার্ম বের করা হলো, একটা নতুন টার্ম ইউজ করা হলো এদেরকে বোঝানোর জন্য। এদেরকে নাম দেওয়া হলো ট্রানজিশনাল পোয়েট। বুঝা গেছে? অর্থাৎ ট্রানজিশনাল পোয়েটের সবচেয়ে বড় লক্ষণ, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের কবিতার মধ্যে যেমন নিও ক্লাসিক্যাল পোয়েট্রির কিছু কিছু বৈশিষ্ট্য আমরা পাবো, এক্স্যাক্টলি ঠিক সেই রকমই তাদের কবিতার মধ্যে কিন্তু আমরা রোম্যান্টিক এজের বৈশিষ্ট্য পাবো। যদি কোনো কবিতায় শুধু রোম্যান্টিক এজের বৈশিষ্ট্যগুলো থাকে এবং সেখানে যদি নিও ক্লাসিক্যাল এজের কোনো বৈশিষ্ট্য প্রেজেন্ট না থাকে, তাহলে আমরা সেটাই কি কবিতা বলবো? অবভিয়াসলি রোম্যান্টিক পোয়েম। আবার ঠিক উল্টোটা, যদি কোনো কবিতায় আমরা দেখি রোম্যান্টিক পোয়েট্রির কোনো বৈশিষ্ট্য নেই, সব বৈশিষ্ট্যগুলি হচ্ছে নিও ক্লাসিক্যাল পোয়েট্রি, সেক্ষেত্রে আমরা সেই কবিতাটাকে বলবো নিও ক্লাসিক্যাল পোয়েট্রি। কিন্তু যদি কোনো কবিতার মধ্যে এই দুটো যুগেরই বৈশিষ্ট্য থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রানজিশনাল পোয়েম। অর্থাৎ এই রূপান্তরণের সময়কার যে কবিতা, যখন এই প্রসেসটা চলছিল, এই পরিবর্তনের প্রসেসটা যখন চলছিল, সেই সময়কার কবিতা। এবারে আমাদের নোটটা কি তাহলে? এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড অ্যাজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ এ ট্রানজিশনাল পোয়েম। এই কবিতাটা একটা আদর্শ ট্রানজিশনাল পোয়েম বলা যাবে কিনা সেটাই আমাদের নোটের মাধ্যমে প্রমাণ করতে হবে। অর্থাৎ খুব সিম্পলি এই নোটটার 4টে প্যারাগ্রাফ হবে। আমি বলেছিলাম কালকেও, এবং যখন এক্সপ্লেন করেছিলাম দেখেছিলিস, বা ফার্স্ট সেমিস্টারে যখন পড়তাম আমরা, নিশ্চয়ই মাথায় আছে তোদের, আমরা কখনোই কিন্তু লং নোটে শুধুমাত্র ওয়ার্ড মিনিংটাকে হাইলাইট করা, ওয়ার্ড মিনিংটা বলে দেওয়া, এটা কখনোই লং নোট ডিসকাস করার উদ্দেশ্য নয়। ওটা তো ডিকশনারি খুললেও পেয়ে যাবো। আমাদের লং নোট ডিসকাস করার উদ্দেশ্য হচ্ছে যে কি এই কোয়েশ্চেনটা সেটা বোঝা, কোন কোন পয়েন্টগুলো এই অ্যান্সারে লিখতে হবে সেগুলো আলোচনা করা, কেন এই পয়েন্টগুলো লিখতে হবে,
এবং নোটের যে স্ট্রাকচারটা, সবচেয়ে বড় কথা নোটের স্ট্রাকচারটা ডিসকাস করা, যাতে করে আমি যদি ভুলেও যাই, আমি যদি মুখস্থ নাও করি, নিজের ভাষায় অন্তত আমি লিখে আসতে পারবো, সেই ধারণাটা যাতে তৈরি হয়। যেমন এই যে ট্রানজিশনাল পোয়েমে আমি বললাম 4টে স্ট্যান্ডা হবে, প্যারাগ্রাফ হবে, সরি 4টে প্যারাগ্রাফ হবে। প্রথম প্যারাগ্রাফে থাকবে এই ট্রানজিশনাল পিরিয়ড কাকে বলে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে 1700 থেকে 1800 নিও ক্লাসিক্যাল পিরিয়ড, 1798 থেকে শুরু হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড। এই মাঝের যে সময়টা, সেই সময়টা যেহেতু পরিবর্তনের সময়, সেহেতু সেই সময়টাকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড। অর্থাৎ ট্রানজিশনাল পিরিয়ডদের পোয়েটের মধ্যে রোম্যান্টিক বৈশিষ্ট্য যেমন দেখা গেছে, নিও ক্লাসিক্যাল বৈশিষ্ট্য দেখা গেছে, এগুলো সব ডিসকাস করব আমরা আমাদের যে স্টার্টিং প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সেইটাতে। অর্থাৎ ইন্ট্রোডাকশনে আমাদের ডিসকাস করতে হবে ট্রানজিশনাল পিরিয়ড কাকে বলে, ট্রানজিশনাল পোয়েট কাকে বলে, কিভাবে ট্রানজিশনাল পোয়েট্রি জন্ম হলো, বা এই ট্রানজিশনাল পোয়েম কাকে বলে। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখাবো যে এলিজির মধ্যে নিও ক্লাসিক্যাল কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে। শুধু এটা আছে এটা আছে বলে দিলেই হবে না, আমাদের টেক্সট থেকে এক্সাম্পল তুলে দেখাতে হবে, লাইন তুলে দেখাতে হবে যে সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। এটা সেকেন্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে আমরা দেখাবো যে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ডে রোম্যান্টিক পোয়েট্রির বা রোম্যান্টিক এজের কোনো বৈশিষ্ট্য আছে কিনা। ক্লিয়ার? আবার সেই এক্সাম্পল দিয়ে লাইন তুলে। অ্যান্ড ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, দ্যাট ইজ ইন দ্য কনক্লুডিং প্যারাগ্রাফ, আমরা দেখাবো যে যেহেতু এই কবিতার মধ্যে বোথ নিও ক্লাসিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য অ্যাজ ওয়েল অ্যাজ রোম্যান্টিক পোয়েট্রির বৈশিষ্ট্য আছে, সো অবভিয়াসলি দিস ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ এ ট্রানজিশনাল পোয়েম, অ্যান্ড থমাস গ্রে ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ট্রানজিশনাল পোয়েটস। সো আশা করি স্ট্রাকচারটা আমি বোঝাতে পারলাম যে নোটটা স্ট্রাকচারটা কী হবে এবং কেন এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। কারণ জিনিসটা বোঝ না, যে ট্রানজিশনাল পোয়েম মানেই তো সেটাই, যে এই কবিতার মধ্যে কেবলমাত্র নিও ক্লাসিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য নেই, আবার কেবলমাত্র রোম্যান্টিক পোয়েট্রির বৈশিষ্ট্য নেই, দুটো পোয়েট্রিরই বৈশিষ্ট্য আছে, দুটো এজেরই ফিচার আছে। এবং সেটা প্রমাণ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফের নোটের মধ্যে আমাদের সেই ফিচারগুলো কী কী আছে উইথ এক্সাম্পল, কবিতার থেকে লাইন তুলে সেগুলো আমাদের দেখাতে হবে। এই নোটটা একটু বড় নোট আছে, একটু ডিটেলসে আমরা ডিসকাস করব। একটা ক্লাসে পুরো নোটটা ডিসকাস করা সম্ভবপর হবে না। আজকে আমরা দুটো প্যারাগ্রাফ এই নোটে ডিসকাস করব। ফার্স্ট প্যারাগ্রাফটা অবশ্যই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। আর সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে তোমার ট্রানজিশনাল পোয়েমের, সরি নিও ক্লাসিক্যাল পোয়েমের কোন কোন বৈশিষ্ট্য এখানে আছে নিয়ে কালকের ক্লাসে আমরা ডিসকাস করবো রোম্যান্টিক পোয়েমের বৈশিষ্ট্য কোনগুলো আছে উইথ এক্সাম্পল, অ্যান্ড অবভিয়াসলি দ্য কনক্লুডিং প্যারাগ্রাফ। লেট আস কাম টু দ্য নোট। যখন নোটটা শুনবি, নোটটা যেন সামনে থাকে, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড খুঁটিয়ে খুঁটিয়ে আমি যেভাবে পড়ছি সেভাবে কিন্তু আঙুল দিয়ে দিয়ে পড়ার চেষ্টা করবি, যাতে বুঝতে সুবিধা হয়। দ্য পিরিয়ড ফ্রম 1700 to 1800 is known as the neoclassical period. অবশ্যই এন ক্যাপিটাল হবে, সি ক্যাপিটাল হবে, পি ক্যাপিটাল হবে, কারণ প্রপার নাউন করছি। আমরা একটা স্পেসিফিক পিরিয়ডের কথা বলছি, একটা স্পেসিফিক এজের কথা বলছি। সো খুব সিম্পল লাইন, 1700 থেকে 1800 এই সময়কালটাকে বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের ইতিহাসে এই নামটা নিও ক্লাসিক্যাল, এই নামটা নয়, এই সময়কালটা নিও ক্লাসিক্যাল পিরিয়ড রূপে পরিচিত। ফ্রম দ্য 1700 টু দ্য 1800 দিস পিরিয়ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এই নামটা নিও ক্লাসিক্যাল পিরিয়ড রূপে দেওয়া হয়েছে। ইন দিস পিরিয়ড, অর্থাৎ এই সময়ে, এই 100টা বছরে, দ্য পোয়েটস লাইক জনসন, ডক্টর জনসন, আলেকজান্ডার পোপ অ্যান্ড আদার্স ফলোড দ্য স্টাইল, ফলোড মানে অনুসরণ করা, দ্য স্টাইল লেখার ধরন, লেখার শৈলী অফ রাইটিং অফ দ্য ক্লাসিক্যাল রাইটার্স লাইক হোরেস অ্যান্ড ভার্জিল। আমাকে তাকে ব্যাখ্যা করতে হবে যে কেন এই সময়কালটাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হচ্ছে, ওয়াই দিস নেম ওয়াজ গিভেন। কারণ এই সময়ে যারা সাহিত্যিক, ডক্টর জনসন, এই সময় মানে 1700 থেকে 1800 পর্যন্ত, ডক্টর জনসন, আলেকজান্ডার পোপ এবং বাকিরা যারা ছিলেন, তারা কাদের লেখার ধরন অনুকরণ করতেন, কাদের লেখার শৈলীকে তারা ফলো করতেন, ক্লাসিক্যাল রাইটার্স যেমন হোরেস, ভার্জিল, এদের। সুতরাং দাস দিজ পোয়েটস ওয়ার গিভেন দ্য নেম নিও ক্লাসিক্যাল পোয়েটস, এবং এই কারণে এদের নাম দেওয়া হয় নিও ক্লাসিক্যাল পোয়েটস, অ্যান্ড দ্য পিরিয়ড ইজ নোন অ্যাজ নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এবার ধর এই যে 3 লাইন আমরা দেখলাম, এই 3টে লাইন পাগলের মতো আমরা মুখস্থ করবো কেন? কত সিম্পল একটা আইডিয়া, কত সিম্পল একটা পয়েন্ট এখানে ডিসকাস করা হয়েছে। খুব সিম্পল তো একটা পয়েন্ট ডিসকাস করা হয়েছে, আমি মুখস্থ করবো কেন এই জায়গাটাকে?
1700 থেকে 1800 এই সময়কালটাকে বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড, কারণ এই সময়কার যারা সাহিত্যিক, দুটো নাম আমরা বলবো, ডক্টর জনসন, আলেকজান্ডার পোপ, এরা ক্লাসিক্যাল অথার্সদের, হোরেস এবং ভার্জিলের মতন ক্লাসিক্যাল অথার্সদের লেখা অনুকরণ করেন, তাদের লেখার ধরন, তাদের লেখার শৈলীকে অনুকরণ করেন। সেই কারণে এদেরকে নিও ক্লাসিক্যাল পোয়েট বলা হয় এবং যুগটাকে বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড। খুব সিম্পল হয়ে লিখবো না, যে দ্য পিরিয়ড ফ্রম 1700 to 1800 is known as the neoclassical period in the history of English literature. During this period, the poets like Alexander Pope and Dr. Johnson, they closely followed the style of the classical poets like Horace and Virgil, and because of this they are known as neoclassical poets and the period is known as neoclassical period. হয়েছে? কেন নামটা দিলাম নিওক্লাসিক্যাল পিরিয়ড, কাদেরকে নাম দিলাম, কোন সময়কার নিওক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়, এগুলো আমরা ডিসকাস করলাম এই 3 লাইনের মধ্যে। এইবারে দেখো, হাউএভার ইন দ্য ইয়ার 1798, 1798 খ্রিস্টাব্দে কিন্তু এ রিমার্কেবল থিং হ্যাপেন্ড, একটা উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ঘটছে। রিমার্কেবল বলতে পারি, সিগনিফিকেন্ট বলতে পারি, ভাইটাল বলতে পারি, ওই ওয়ার্ডটাই লিখতে হবে কোনো মানে নেই তো। কখনো নোটের একই ওয়ার্ড বা একই সেন্টেন্স স্ট্রাকচার আমাকে লিখতে হবে, এই প্রেশারটা নিস না মাথার ওপরে, পয়েন্টটা থাকতে হবে। 1798 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, কি সেটা দেখা যাক। লিরিক্যাল ব্যালাডস, এল ক্যাপিটাল, বি ক্যাপিটাল, এবং অবশ্যই আন্ডারলাইন করতে হবে যেহেতু বইয়ের নাম, এটা অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছি। এ কালেকশন অফ 23 পোয়েমস by William Wordsworth and S.T. Coleridge was published in the year 1798. এই যে বললাম 1798 খ্রিস্টাব্দে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, কি সেই উল্লেখযোগ্য ঘটনা সেটা আমরা পরের লাইনে হাইলাইট করলাম, যে লিরিক্যাল ব্যালাডস নামে 23টা কবিতার একটা বই এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্বারা রচিত, সেটা প্রকাশিত হয় এই 1798 খ্রিস্টাব্দে। তো কি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার এই বইটা, কেন এই বইটার প্রকাশনাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এত বই যেখানে কবিতার পাবলিশড হয়েছে ইংলিশে, সেখানে এই 23টা কবিতার মাত্র একটা বইকে কেন এতটা হাইলাইট করা হচ্ছে, কেন এতটা রিমার্কেবল বলা হচ্ছে, পরের লাইনে তার উত্তর পাবো, দেখবি আমরা। দ্য পাবলিকেশন অফ দিস বুক, এই বইটা প্রকাশ হতেই কি হলো, ইন্ট্রোডিউসড মানে সূচনা হলো, কিসের সূচনা হলো দেখা যাক। শুরু হলো এ নিউ এজ পপুলারলি নোন অ্যাজ দ্য রোম্যান্টিক এজ, অর্থাৎ জন ডানের কবিতার মাধ্যমে যেমন শুরু হয়েছিল নতুন একটা কবিতার ধারা যার নাম মেটাফিজিক্যাল পোয়েট্রি, এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ এরা দুজনে মিলে প্রচলন ঘটালেন একটা নতুন ধারার কবিতার, এবং যে ধরনের কবিতাকে নাম দেওয়া হলো রোম্যান্টিক পোয়েম। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগে যে ধরনের কবিতা লিখছিলেন আলেকজান্ডার পোপ, ডক্টর জনসন এরা, সেই কবিতার থেকে এদের কবিতার পার্থক্য নিশ্চয়ই আছে, এদের লেখার ধরনের পার্থক্য নিশ্চয়ই আছে, এবং সেই কারণে এটা নতুন ধারা বলছি, নতুন যুগ বলছি আমরা। কি পার্থক্য আছে আমরা দেখাবো একটু পরেই। দেখো, দ্য পোয়েটস লাইক শেলি, কিটস অ্যান্ড আদার্স, মানে ওয়ার্ডসওয়ার্থ তো ছিলেনই, কোলরিজ তো ছিলেনই, তার সঙ্গে পিবি শেলি, জন কিটস এবং বাকিরা স্টার্টেড ফলোয়িং দ্য রোম্যান্টিক ট্র্যাডিশন অফ রাইটিং। তারা কিন্তু আর নিও ক্লাসিক্যাল যে ট্র্যাডিশন, নিও ক্লাসিক্যাল যে স্টাইল অফ রাইটিং, সেটাকে তারা বাদ দিয়ে তারা এই নতুন ধরনের যে রোম্যান্টিক রাইটিং, সেই রোম্যান্টিক রাইটিংয়ের যে ধারাকে, সেই ধারাকে তারা ফলো করতে শুরু করলেন। দাস দিস পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য রোম্যান্টিক পিরিয়ড, এবং এই কারণে এই যুগটার নাম হয়ে গেল কি, দেখ, রোম্যান্টিক পিরিয়ড। মানে নিও ক্লাসিক্যাল পিরিয়ড কেম টু অ্যান এন্ড অ্যান্ড অফিসিয়ালি রোম্যান্টিক পিরিয়ড স্টার্টেড ইটস জার্নি। রোম্যান্টিক পিরিয়ডের জার্নি কিন্তু শুরু হচ্ছে। এইবারে দেখ, আসল কথা এখানে আমাদের এই নোটটা না নিও ক্লাসিক্যাল পোয়েট্রি নিয়ে, না রোম্যান্টিক পোয়েট্রি নিয়ে, নোটটা কিন্তু ট্রানজিশনাল পিরিয়ড নিয়ে। সেই কথাটা এইবারে আমরা আসবো। ইট ইজ কোয়াইট ন্যাচারাল, QUIET নয়, QUITE, মানে যথেষ্ট স্বাভাবিক, এটা যথেষ্ট স্বাভাবিক, দ্যাট দিজ টু এজেস ডিফার গ্রেটলি। দিজ টু এজেস মানে নিও ক্লাসিক্যাল পিরিয়ড আর রোম্যান্টিক পিরিয়ড, নিও ক্লাসিক্যাল স্টাইল অফ রাইটিং আর রোম্যান্টিক স্টাইল অফ রাইটিং। ডিফার মানে কি, পার্থক্য, ডিফারেন্স, মানে এই দুটো যুগের কবিতার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। আমরা আলোচনা করবো একটু পরে পার্থক্যগুলো, সেটা তো সেকেন্ড প্যারাগ্রাফ আর থার্ড প্যারাগ্রাফ আলোচনা হবেই। বাট দিস চেঞ্জ, মন দিয়ে দেখবে এই লাইনটা,
This change from neoclassical style of writing to romantic style did not take place overnight. ওভারনাইট কথাটা মানে হচ্ছে রাতারাতি। এই পরিবর্তনটা নিওক্লাসিক্যাল স্টাইল অফ রাইটিং থেকে রোম্যান্টিক স্টাইল অফ রাইটিং, এটা কিন্তু রাতারাতি ঘটে যায়নি বা একটা দিনে কিন্তু এটা ঘটে যায়নি। এটা একটা লং টার্ম প্রসেস, দীর্ঘমেয়াদী কিন্তু একটা ব্যাপার। দিস ট্রান্সফরমেশন বলছি, চেঞ্জ বলছি না এই কারণে, কারণ রোম্যান্টিক স্টাইল অফ রাইটিং আর নিওক্লাসিক্যাল স্টাইল অফ রাইটিং বিরাট আলাদা, বিরাট পার্থক্য। তাহলে শুধু এটা চেঞ্জ বলা যাবে না, এটা পরিবর্তন নয়, এটা রূপান্তরণ, একেবারে পাল্টে যাওয়া যাকে বলি আমরা। দিস ট্রান্সফরমেশন স্টার্টেড অলমোস্ট ইন দ্য 1760s। এইভাবে তো অফিসিয়ালি বলে দেওয়া যায় না যে ঠিক কত সালের কোন তারিখে এই পরিবর্তনটা শুরু হয়। এটা কোনো যুদ্ধ নয়, এটা কোনো রাজার সিংহাসনে বসা নয় যে এক্স্যাক্ট ডেট, টাইম, মুহূর্ত বলে দেওয়া যাবে। মোটামুটি ঐতিহাসিকরা, ক্রিটিক্সরা আন্দাজ করেন যে 1760-এর দশক থেকে কিন্তু এই পরিবর্তনটা সূচনা হয়। দ্য পোয়েটস বিলঙ্গিং টু দিস পিরিয়ড, এই সময় যারা কবি, অর্থাৎ 1760, 1770, 80, 90, বুঝতে পারি কথাটা আমার, মানে যারা 17, 10, 20, 30 এই সময় লিখেছে, তারা তো ফুল ফ্লেজেড নিও ক্লাসিক্যাল পোয়েটস। যারা 1800, 1805, 1810 এরকম সময় লিখছেন, তারা ফুল ফ্লেজেড রোম্যান্টিক পোয়েটস। কিন্তু 1760, 70, 80, 90 এই দশকে যারা লিখছেন, এদের কবিতার মধ্যে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল দেখ। দ্য পোয়েটস বিলঙ্গিং টু দিস পিরিয়ড পোজেসড, মানে তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে দেখা গেল, কি দেখা গেল, দ্য ফিচার্স অফ বোথ রোম্যান্টিক অ্যাজ ওয়েল অ্যাজ নিওক্লাসিক্যাল ফিচার্স। বুঝতে পারলি? এবার যেটা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, তাদের কবিতার মধ্যে কিন্তু রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্য আর নিওক্লাসিক্যাল যুগের বৈশিষ্ট্য দুটোই কিন্তু লক্ষ্য করা গেল। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, তার ফলে দে ওয়্যার নোন অ্যাজ ট্রানজিশনাল পোয়েটস, অর্থাৎ এরা পরিবর্তনের যুগের কবি, এবং এদের কবিতাকে বলা হলো ট্রানজিশনাল পোয়েম, আর যুগটার নাম হয়ে গেল ট্রানজিশনাল পিরিয়ড। বুঝে গেছে কথাটা এবার আমার? অ্যান্ড দ্য পিরিয়ড অ্যাজ ট্রানজিশনাল পিরিয়ড। থমাস গ্রে ওয়াজ এ গ্রেট পোয়েট অফ দিস পিরিয়ড। থমাস গ্রে কিন্তু এই সময়কারী একজন গ্রেট পোয়েট। ইন হিজ পোয়েম এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, উই অবজার্ভ, আমরা দেখতে পেয়েছি, দ্য ফিচার্স অফ বোথ দিজ, আচ্ছা ওটা দ্য ফিচার্স অফ বোথ দিজ ফিচার্স, দ্বিতীয় ফিচার্সটা চেঞ্জ করবি, দ্য ফিচার্স অফ বোথ দিজ পিরিয়ডস করবি বা এজেস, PERIODS, পিরিয়ডস বা এজেস। লাইনটা দেখে নিবি একবার। We observe the features of both these periods. Thus, his elegy is celebrated as an ideal example of transitional poem. সেটা কিন্তু ট্রানজিশনাল পোয়েমের আমরা একটা আদর্শ উদাহরণ হিসাবে মনে করি। বোঝা গেছে কথা নিয়ে কি বলছি? এবারে আইডিয়া তৈরি হলো। এবারে নাও আমরা একটু ছোট করে ডিসকাস করে নেব যে ট্রানজিশনাল পোয়েমে কী ধরনের বৈশিষ্ট্য থাকতো, রোম্যান্টিক এজের কোন বৈশিষ্ট্যগুলো থাকতো, বা ডিফারেন্সটা কি এই দুটো যুগের মধ্যে। মাথায় রাখতে হবে ট্রানজিশনাল পোয়েট যারা ছিলেন, তারা সাধারণ হিউম্যান বিইং, সাধারণ কোনো প্রকৃতির কোনো ঘটনা, সাধারণ কোনো প্রকৃতির কোনো অবজেক্ট, এইগুলোকে তারা খুব একটা ইম্পর্টেন্স দিতেন না। তাদের মনে হতো যে কবিতার বিষয়বস্তু হবে গ্রেট পার্সোনালিটিস, গড, গডেসেস, কিং, কুইন, এদেরকে নিয়ে কবিতা লিখতে হবে। অর্থাৎ দ্য নিওক্লাসিক্যাল পোয়েটস নেভার গেভ ইম্পর্টেন্স টু অর্ডিনারি সিম্পল হিউম্যান বিংস, দে নেভার গেভ ইম্পর্টেন্স টু নেচার, অলওয়েজ দে থট দ্যাট কবিতার বিষয়বস্তু হবে আইদার কিং, কুইন, গ্রেট পার্সোনালিটি, গড, গডেস, এটসেট্রা। এটা ছিল ক্লাসিক্যাল পোয়েটদের সবচেয়ে প্রথম বড় বৈশিষ্ট্য, নিও ক্লাসিক্যাল পোয়েটসদের। দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের যেটা ছিল, আমি কিন্তু এখানে থমাস গ্রের কবিতা আলোচনা করছি না, নিও ক্লাসিক্যাল পোয়েটদের মধ্যে কী বৈশিষ্ট্য থাকে আর রোম্যান্টিক পোয়েটদের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো থাকে। এবার থমাস গ্রের এই কবিতায় কোনগুলো আছে সেটা আমরা পরে দেখছি। সেকেন্ড বৈশিষ্ট্য নিও ক্লাসিক্যাল পোয়েটদের কবিতার মধ্যে, সেটা হচ্ছে তাদের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, সেটা খুব একটা সিম্পল, লুসিড, ইজি ল্যাঙ্গুয়েজ হয় না, সেটা অত্যন্ত ভার্বোজ ল্যাঙ্গুয়েজ হয়, অত্যন্ত ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, যেটা হেভি ডিকশন আমরা বলি, মানে ডিফিকাল্ট ওয়ার্ড, ডিফিকাল্ট ফ্রেজেস, ডিফিকাল্ট সেন্টেন্স স্ট্রাকচার। এটা হচ্ছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করা যায়, এগুলো শুনবি, এগুলোই নোটে ডিসকাস হবে।
3 নম্বর বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করা যায় এই সমস্ত নিও ক্লাসিক্যাল পোয়েটসদের মধ্যে, যে তাদের কবিতা লেখার পেছনে একটা মরাল লেসন, একটা ডিডাকটিক টোন যেটা বলি, একটা মরাল লেসন পাঠকদের প্রদান করার একটা উদ্দেশ্য তাদের কবিতার মধ্যে থাকতো। অর্থাৎ দ্য অবজেক্ট বিহাইন্ড কম্পোজিং দ্য পোয়েম ওয়াজ টু প্রোভাইড ইম্পর্ট্যান্ট ভাইটাল মরাল লেসন টু দ্য রিডার্স। কি বললাম বৈশিষ্ট্য ভাববি? যেখানে অর্ডিনারি হিউম্যান বিংসকে ইম্পর্টেন্স দেওয়া হতো না, যেখানে মরাল লেসন প্রদান করাটা উদ্দেশ্য। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বললাম হেভি ল্যাঙ্গুয়েজ, ভার্বোজ ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর বৈশিষ্ট্য তাদের কবিতার মধ্যে কিন্তু একটা মেডিটেটিভ টোন, এটা আমরা কালকে আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ কবিদের গভীর চিন্তন তাদের কবিতার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসতো। জীবন নিয়ে, জগৎ নিয়ে তাদের যে গভীর চিন্তন, তাদের যে দর্শন, সেইগুলো কিন্তু তারা কবিতার মাধ্যমে ব্যক্ত করতেন। এইগুলো হচ্ছে আমরা যদি বলি শর্টে নিও ক্লাসিক্যাল পোয়েটসদের বৈশিষ্ট্য। কি বললাম? শর্টগুলো ভাববি, মাথায় রাখবি। ইম্পর্টেন্ট মরাল লেসন দেওয়া, অর্ডিনারি হিউম্যান বিংসকে কোনো বিষয় করে কবিতা না লেখা, হেভি ল্যাঙ্গুয়েজ, হেভি ডিকশন, তাদের যে ফিলসফি সেটাকে এক্সিবিট করা, এইগুলো হচ্ছে নিও ক্লাসিক্যাল পোয়েটসদের বৈশিষ্ট্য। অন দ্য আদার হ্যান্ড রোম্যান্টিক পোয়েটসদের সবচেয়ে প্রথম বড় বৈশিষ্ট্য হচ্ছে, তোদের যদি মনে থাকে ক্লাস 11-12 তোরা পড়েছিস, পোয়েট্রি অফ আর্থ কবিতাটা পড়েছিস, সেটা জন কিটসের একটা ব্রিলিয়েন্ট রোম্যান্টিক পোয়েম, এবং সেই কবিতাটা যদি মনে আছে, সবচেয়ে বড় রোম্যান্টিক বৈশিষ্ট্য হচ্ছে লাভ ফর নেচার। লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি একটা অদ্ভুত প্রেম, প্রকৃতির বর্ণনা থাকবে তাদের কবিতার মধ্যে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সারাক্ষণ সাধারণ হিউম্যান বিইংস, সাধারণ ঘটনা, দৈনন্দিন জীবনে যে ঘটনা, সেই কবিতাগুলো তারা সবসময় কিন্তু হাইলাইট করতে চেষ্টা করবেন, বিষয়গুলো হাইলাইট করতে চেষ্টা করবেন তাদের কবিতার মধ্যে। ভেবে দেখ ড্যাফোডিলস কবিতা ফুল নিয়ে, ওড টু নাইটিঙ্গেল, ওড টু ওয়েস্ট উইন্ড, সলিটারি রিপার, পোয়েট্রি অফ আর্থ, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, প্রত্যেকটা কবিতা হয়ে দেখবি যে সাধারণ প্রকৃতির দৈনন্দিন জীবনে যে ঘটনা, সাধারণ মানুষ, সাধারণ হিউম্যান বিংস, তাদেরকে হাইলাইট করা হয়। 3 নম্বর বৈশিষ্ট্য যদি রোম্যান্টিক পোয়েমে বলি, একটা মেলানকলিক টোন কিন্তু তাদের কবিতার মধ্যে প্রায়শই দেখা যায়। এই হচ্ছে দুটো এজের মধ্যে পার্থক্য। এবার আমাদের কাজ কি হবে, সেকেন্ড প্যারাগ্রাফ আর থার্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখাবো যে এই নিও ক্লাসিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে। যেমন অলরেডি আমরা আন্দাজ করতে পারছি, হেভি ডিকশন বৈশিষ্ট্য থাকবে এলিজিতে, যথেষ্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, ডিফিকাল্ট ওয়ার্ড ফ্রেজেস ইউজ হয়েছে। মেডিটেটিভ টোন ব্যাপারটা থাকবে, কালকের নোটে পেয়েছি অলরেডি আমরা। তার সঙ্গে এই যে মরাল লেসন দেওয়ার মতন একটা প্রচেষ্টা, সেটা থাকবে। বুঝতে পারছি কথাটা? তারপরে প্যারাগ্রাফে আমরা দেখবো যে রোম্যান্টিক এজের কোন বৈশিষ্ট্যগুলো আছে, এক্সাম্পল দিয়ে দেখাবো আমরা। অ্যান্ড ফাইনালি কনক্লুডিং যে প্যারাগ্রাফ হবে, সেখানে আমরা বলবো যে যেহেতু এই কবিতার মধ্যে নিও ক্লাসিক্যাল পোয়েট্রির আর রোম্যান্টিক পোয়েট্রির দুটোরই বৈশিষ্ট্য আদর্শভাবে উপস্থিত আছে, সুতরাং ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ ট্রানজিশনাল পোয়েম। বোঝা গেছে কথাটা? তাহলে আজকের নোটে আমরা ডিসকাস করলাম লাইন বাই লাইন ফার্স্ট প্যারাগ্রাফটাই। আশা করি এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং গোটা নোটের স্ট্রাকচারটা কি, বা সেকেন্ড, থার্ড এবং ফোর্থ প্যারাগ্রাফে কি পেতে চলেছি আমরা। অ্যাকচুয়ালি ফোর্থ প্যারাগ্রাফটা কিছুই নেই, 2 লাইনে। সেকেন্ড প্যারাগ্রাফটা, থার্ড প্যারাগ্রাফটাই সবচেয়ে বড়, কারণ এই বৈশিষ্ট্যগুলো আমাদের দেখাতে হবে যেগুলো আছে। বোঝা গেছে? ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা আশা করি বোঝা গেছে। তো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ নিয়ে কোনো যেন ডাউট না থাকে, দেখে নিবি আজকে, এবং কালকে আমরা এই নোটটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবো।